মৃদু বাতাসে দুলছে গাছের পাতাগুলো, এদিক ওদিক নেচে খেলে বেড়াচ্ছে নাম না জানা শত পাখি। ভীষণ মিষ্টি তাদের স্বর। প্রতিদিন ঘুম ভাঙতেই তাদের গান শুনতে পায় কায়নাত। আজ পায়নি, কি করে পাবে? তার ঘরে জানালার দরজা আজ বন্ধ ছিল। শাশুড়ি হয়তো বন্ধ করে দিয়েছিলেন। এখন বাড়ির বাইরে এসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে। পরশু ঢাকা চলে যাবে, সবাই ভালো লাগছে না তার। কতগুলো দিন এই বাড়ি কাটিয়েছে সে। নিধি, মাহি, জয়া সবার সাথে দিন রাত পার করেছে। তবে তবে এখন সবাই শুধু স্মৃতি। সে চাইল আর এই বাড়িতে থাকতে পারবে না। কায়নাত গায়ের ওড়না সিঁড়িতে রেখে নেমে পড়লো পুকুরে। সিঁড়ি যেহেতু অনেক গভীরে, তাই আর নিচে নামতে হয়নি। নিচের সিঁড়িতে দাঁড়িয়ে গোসল করা যায়। সাঁতার না জানলে কত ঝামেলা। এই মেয়ে, এখানে কি করছো তুমি? পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শুনতে কায়নাত ভরকে গেল। তাড়াতাড়ি পিছু ফিরতে গিয়ে সিঁড়িতে পা পিছলে ঠাস করে নিচে পড়ে গেল। শিট। বলেই ঝাঁপিয়ে পড়ল পুকুরে। কায়নাতের নাকে মুখে পানি ঢুকে গেছে। অর্ণ কায়নাতের ছোট দেহটা আগলিয়ে নিয়ে সিঁড়িতে বাড়িয়ে দিল। কায়নাত হাঁপাচ্ছে, ভয় পেয়েছে ভীষণ, বুক কাঁপছে অস্বাভাবিক গতিতে। অর্ণ কায়নাতের গালে চাপড় মেরে পড়ল। এই মেয়ে, ঠিক আছে তুমি? কায়নাত চোখ বন্ধ করে এক হাত এখনো অন্যের কাছে মাথা তুলে অন্যের দিকে তাকাতেই কেঁপে উঠল খানিক। অদ্ভুত দৃষ্টি এই লোকের। সে শুকনো ঠোক গিলে মিনমিন করে খাপাক কঞ্চে বললাম, ভয় পেয়েছি অনেক। কুল ডাউন, কিছু হয়নি। কায়নাতকে শান্ত হওয়ার জন্য সময় দিল অর্ণ। বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর অর্ণ গম্ভীর কণ্ঠে শুধায়, এই সাত সকালে পুকুরে নেমেছো কেন? সাঁতার জানো? কায়নাত চুপ করে রইল, দৃষ্টি নত করে নিচে তাকালো। সাথে সাথে চোখ বড় বড় হয়ে গেল। লজ্জায় মাটির সাথে মিলিয়ে যেতে ইচ্ছে করলো। দু হাত বুকের উপর রেখে তড়াক করে অর্ণর চোখের দিকে তাকালো। অর্ণর কোনো ভাবান্তর নেই। কায়নাত নাক মুখ কুচকে বলল, আপনি যান এখান থেকে। অর্ণ উঠে দাঁড়ালো, সিঁড়ির উপর পা বাড়িয়ে বলল, যে দেখার আগে দেখে নিয়েছে, এখন লুকিয়ে লাভ নেই। কায়নাতের শ্বাস আটকে এলো। চোখের পলক ফেলতে যেন ভুলেই গেল। থম মেরে বসে রইল একই জায়গা। লোকটা কি বলল এসব? কি দেখেছে সে? কেন বললো এই কথা? কায়নাত শুকনো ঢোক গেল। অর্ণ সিঁড়ি বেয়ে উঠে কায়নাতের ওড়না দিয়ে ওর দিকে ছুঁড়ে মারল। বলল, বাড়িতে শকুনের অভাব নেই। এখন কি আপনি শকুনের শিকার হতে চাচ্ছেন মিস অর্ণ চৌধুরী? কায়নাত ফট করে পেছনে তাকালো। দেখলো অর্ণ ভেজা গায়ে প্যান্টের পকেটে দু হাত ঢুকিয়ে গম্ভীর চোখে তার দিকে তাকিয়ে আছে। লোকটা তাকে কি নামে ডাকলো? কেমন অদ্ভুত অনুভূতি হলো তার। কায়নাত শুষ্ক ঝোঁক গিলে গায়ে ওড়না পিছিয়ে নিল। সাদা রঙের পাতলা জামায় দেহের প্রতিটি ভাঁজ দেখা যাচ্ছে। সে জামা ঠিক করে অর্ণর পেছনে এসে দাঁড়ালো। এখন এই অবস্থায় একা বাড়ি ফিরলে দাদি থাপড়ে গাল লাল বানিয়ে ফেলবে। অন্য চোখ ছোটো ছোটো করে তাকালো। বলল, হোয়াট? কায়নাত পা বাড়িয়ে মাটি খুঁড়েই মাথা নিচু করে বলল, আমার সাথে আপনিও চলুন। কেন? আমাকে এইভাবে দেখলে দাদি বকা দিবে। তাতে আমার কি? বাড়ি ভর্তি মানুষের সামনে আপনার বউকে যদি দাদি মারে, আপনার মান সম্মান থাকবে বলুন? আপনার সম্মান যাতে নষ্ট না হয় তাই মার খেতে চাচ্ছি না আমি। যতই হোক একটা মাত্র স্বামী আমার। এ মেয়ে তো ফালতু কথা বলে কেন? অর্ণ বিরক্তিকর চোখে তাকালো। মহিলা মানুষ বলতে ঝামেলা। সে সামনে পা বাড়লো পিছু পিছু। কায়নাত নিজেও লোকটাকে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ নয় ভেবেই কায়নাত মুচকি হাসলো। বাড়ির ভেতর ঢুকতে আতিয়া বেগম ও বেহরুজ বেগমের মুখোমুখি হতেই হলো দুজনকে। এত এই সাত সকালবেলা ভেজা গায়ে দেখে দুজনেই বেশ অবাক হলেন। আতিয়া বেগম তাদের নিকট এগিয়ে এসে কায়নাতকে বললেন, কিরে, এই সাত সকালে তোদের এই অবস্থা কেন? কায়নাত আর চোখে অর্ণর দিকে তাকালো। অর্ণ গদগদ করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। কায়নাত ঠোঁটে হাসি টেনে বলল, পুকুরে গোসল করতে গিয়েছিলাম দাদি। তোমার গায়ে জ্বর, তারপরেও কেন এই সকালে গোসল করতে গেলে? আতিয়া বেগম কথা না বাড়িয়ে কায়নাতকে ঘরে গিয়ে চেঞ্জ করতে বললেন। কায়নাতও প্রস্থান করতে আতিয়া বেগম বেহরুজ বেগমকে বললেন, ওরা কি রাতে একসাথে ছিল মেজ বৌমা? বেহরুজ বেগম শাশুড়ির দিকে তাকালেন। শাশুড়ি মা যে কি ভাবছে তিনি বুঝতে পারলেন। বললেন, তেমন কিছু না মা,
কায়নাতের সাথে কাল আমি ছিলাম। ও বাড়িও কি আলাদা থাকে ওরা? জি মা, অর্ণ এখনও বিয়েটা মানতে নারাজ। মানতে বাধ্য করো। তোমার মা কোথায়? বাড়িতে। তোমরা ঢাকা যাওয়ার পর ওনাকে তোমাদের বাড়ি আসতে বলবো, উনি পারবে দুজনকে এক করতে। বেরুজ বেগম মাথা নাড়লেন। সকালে সবাই হাত মুখ ধুয়ে খেতে বসলো। খাওয়া দাওয়া শেষে কায়নাত নিধি আর নিশাকে নিয়ে বাড়ি থেকে বের হলো। পরশু যেহেতু চলে যাবে, আজ না হয় সখীদের সাথে একবার দেখা করে আসা যাক। আর নিশাও তো এই গ্রাম ভালো করে ঘুরেনি, তাই ভাবলো ওকে একটু ঘুরিয়ে আনা যাবে। চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে কায়নাতরা মাইশাদের বাড়ি এলো। মাইশা বাড়ির উঠানে বসে দাদির সাথে নকশি কাঁথা সেলাচ্ছিল। কায়নাতকে দেখি মাইশা দৌড়ে এসে জড়িয়ে ধরল ওকে। কি রে শুভ, কতদিন পর এলি? জামাই বাড়ি গিয়ে কি ভুলে গেছিস আমাদের? পরে কথা হবে, আগে নিধি আপুদের বসতে দে। মাইশা ঘরের ভেতর থেকে চাটা চেয়ার এনে দিল, উঠানে রেখে বসতে বলল ওদের। বাড়ির উঠানে বড় গাছ থাকায় রোদ লাগে না গায়ে। সবাই বসতেই মাইশা নিজেও বসলো চেয়ারে। নিশা আর নিধিকে বলল, তোমরা ভালো আছো আপুই? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি আপুই। তেমনি আবার নিশাকে বলি, আপনাকে তো চিনলাম না আপু। আমি কাইনাতের ছোট ননদ নিশা। ও আচ্ছা, ওর যে ননদও আছে তা তো জানতাম না। মুচকি হাসল। মাইশার মা তাড়াহুড়ো করে কিছু হালকা খাবার নিয়ে এলেন। কিছুক্ষণ বসে থেকে ওরা বাড়ি থেকে বের হলো। আজগর চৌধুরী সবগুলো বাগান ঘুরে ঘুরে দেখলো ওরা। চৌধুরী বাড়ির সামনে এসে মাইশা বলল, দুপুরের আজান দিয়ে দিয়েছে, আমি এখন যাই রে। ভালো থাকিস। আর নিশা আপুর নাম্বার দিলাম না, ওই নাম্বারে কল করিস। মাইশা সম্মতি নিয়ে চলে গেল। নিশিরা বাড়ি ফির আগে গোসল করে নিল। কায়নাত নিজেও তাই করলো। নামাজ পড়ে সবাই একসাথে খাবার খেয়ে বিশ্রাম নিল। বিকেলবেলায় অর্ণপ্রেম, স্বার্থ, শেহের ও মেহরাব বের হলো বাড়ি থেকে। আতিয়া বেগম বৌদের নিয়ে নাড়ু, খই, মুড়ি ভাজা আরও অনেক কিছু বানালেন। ঢাকা পাঠাবেন এসব। হাসান বাজারে গেছে দাদা, বাবা আর চাচাকে নিয়ে। নাজদিন বাড়িতেই আছে এই মুহূর্তে। তার ঘরে। কায়নাত ঘুম থেকে সবে মাত্র উঠেছে। আড়মোড়া ভেঙে বিছানা থেকে নেমে হাত মুখ ধুয়ে এলো। চুলগুলো বিনুনি গেথে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আজ কি সুন্দর পরিবেশ, চারপাশে এত এত ফুল গাছ, আর সব গাছে ফুলের বাহার দেখে মনটা ফুরফুরে হয়ে গেল। মিষ্টি হাসলো সে। মেন গেটের কাছে চোখ যেতে দেখতে পেল রেখা বেগমের বাপের বাড়ির মানুষ এসে গেছে। বৃষ্টি আর বিহার ভাইও এসেছে। কায়নাত মাথায় ওড়না দিয়ে দৌড়ে বের হলো ঘর থেকে। বৃষ্টি হচ্ছে নিধির মামাতো বোন আর বিহার মামাতো ভাই। সাথে এসেছে রেখা বেগমের ভাইয়ের বউ আর আম্মা। তারাও ঢাকায় থাকেন, মাঝে মধ্যে এই বাড়ি বেড়াতে আসেন। বিহার ভাই আর বৃষ্টি আপুর সাথে তার খুব ভাব। ভীষণ মিষ্টি দুই ভাই বোন, দুজনেই ভীষণ মিশুক। ড্রয়িং রুমে নামতেই দেখলো ওরা এসে গেছে। রেখা বেগম তার মাকে জড়িয়ে ধরে আছেন। বৃষ্টি কায়নাতকে দেখে বলল, কেমন আছো কায়নাত? খুব ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ। বড়লোক হয়ে গেছো কায়নাত, আমাকে দেখি জিজ্ঞেসও করলে না আমি কেমন আছি। তুমি কখনো খারাপ থাকো বিহার ভাই? তা ঠিক, আমি সব সময় ভালোই থাকি, আর এখন একটু বেশি ভালো আছি। বাবা, তাই নাকি? এত ভালো থাকার কারণ কি? এই যে তোমাকে দেখলাম আজ এতদিন পর। কায়নাত মুচকি হাসলো। বৃষ্টি বিহারের পিছে কিল মেরে বলল, প্রেয়সীর সাথে পরে পেট করিস, এখন আশেপাশে অনেক মানুষ। ফিসফিস করে বলল বৃষ্টি। বিহার লাজুক হাসলো। নিধি, মাহি, জয়া সবাই নিচে নেমে এসেছে। নিধি, মাহি আর সুহা মামি নানির সাথে দেখা করলো, ভালো মন্দ জিজ্ঞেস করলো। নাজদিন নেমে এলো নিজের ঘর থেকে। নানি আর মামিকে দেখে সালাম দিল। টুকটাক কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। কাজ আছে তার। বিশাল ড্রয়িং রুমের মধ্যখানে বসে আছে কায়নাত, নিশা, নিধি, জয়া, সুহা, মাহি আর বৃষ্টি। বিহার বসে আছে কায়নাতের পাশে। সোফায় বসে আছে নুসরাত। মেয়েটা দেখতে ভীষণ গুলুমুলু টাইপ।
পেটে যে বাচ্চা তা দেখে বোঝাই যায় না। গায়ে মিষ্টি রঙের একটা থ্রি পিস, সে চুপচাপ বসে আছে। বেরুজ বেগম খানিক্ষণ আগে এত ফল কেটে দিয়ে গেছেন তাকে। সন্ধ্যার কিছুক্ষণ আগে বাড়ি ফিরল অর্ণরা। ড্রয়িং রুমে পা রাখতে দেখলো বাড়ি জুড়ে মেয়েরা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। বাড়িতে এত জায়গা থাকতে এখানেই কেন এদের বসতে হবে? প্রেম এগিয়ে এলো ভেতরে, বিহারকে দেখে বলল। কিরে শালা, কি খবর তোর? কবে এলি এখানে? বিহার উঠে দাঁড়ালো, প্রেমকে জড়িয়ে ধরে বলল। গত পরশু না তোর সাথে দেখা হলো? হ্যাঁ, বাট এখানে কখন এলি? এই তো ঘন্টাখানিক হয়েছে। অর্ণকে দেখে বিহার সালাম দিল। অর্ণও সালামের উত্তর নিয়ে বলল। ভালো আছো? জি ভাইয়া, ভালো আছি। অর্ণ বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টি মিষ্টি করে সালাম দিয়ে বলল। ভাই বলতে হবে না, আমি ভালো আছি। নিধি সহ সবাই ফিক করে হেসে দিল। কায়নাত মাথা নিচু করে রেখেছে। অর্ণ বাড়ির ভিতরে পা বাড়িয়ে আর চোখে কায়নাতের দিকে তাকিয়ে বলল। ঘরে ঠান্ডা পানি দিয়ে যাও। কায়নাত উঠে দাঁড়ালো। বৃষ্টি ভ্রুচিকল ভাঁজ করে তাকালো সেদিকে। কায়নাত চলে যেতে বৃষ্টি নিধিকে বলল। কায়নাতকে অর্ণ ভাই পানি নিয়ে যেতে বললো কেন? জামাইয়ের সেবা তো বউই করবে, তাই না? বউ মানে? কয়েকদিন আগেই অর্ণ ভাইয়ের সাথে কায়নাতের বিয়ে হয়েছে। কামড়ে ধরল বুকটা। অর্ণ বিয়ে করেছে, তাও আর কায়নাতকে? অর্ণ প্রতি বৃষ্টির ছোটবেলা থেকে একরকম ভালো লাগা কাজ করত, হয়তো কখনো প্রকাশ করা হয়নি। আজ এত বছর পর যখন তার বিয়ের সংবাদ শুনল, মনে হলেও ব্যথায় বুকটা ফেটে যাচ্ছে। কায়নাত ঠান্ডা পানি এনে নিশাকে বলল। যাও তুমি দিয়ে এসো। থাপড়ে আমার দাঁত ভেঙে ফেলবে ভাই, তুমি যাও, আমি পারবো না। এমন করো কেন আপু, যাও না। আমাকে দাও, আমি দিয়ে আসছি। কায়নাত খুশি হয়ে বৃষ্টির হাতে গ্লাস দিয়ে দিল। বৃষ্টি গ্লাস নিয়ে উপরে চলে এলো। অর্ণর জন্য যে বরাদ্দ করা ঘর সেথায় এসে দরজা টোকা দিল। অর্ণ কামিন বলতে বৃষ্টি গুটি গুটি পায়ে এগিয়ে এলো। অর্ণ হাতের ঘড়ি খুলছিল বিছানায় বসে। দরজার দিকে তাকাতে দেখলো বৃষ্টি হাতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, ফ্রুচিকল ভাঁজ করে গম্ভীর কণ্ঠে বলল। তুমি এখানে কেন? বৃষ্টি পানির গ্লাস টেবিলে রেখে বলল। তোমার বউ আসতে চাইলো না তোমার কাছে, তাই আমি এসে দিয়ে গেলাম। অর্ণ কোনো কথা বলল না। বৃষ্টি বলল। কবে বিয়ে করলে অর্ণ ভাই? এত কিছু না জেনে তোমার লাভ কি? তুমি বিয়ে করলে, আর এটা আমরা জানি না? বের হও ঘর থেকে। বৃষ্টি দীর্ঘশ্বাস ফেল। ঘর থেকে বেরিয়ে এলো নিঃশব্দে। ভাগ্য ছিল না এই পুরুষ, এখন চাইলে আর পাওয়া হবে না। থাক না কিছু অপূর্ণতা, তবু যদি মানুষটা সুখে থাকে তাই সই। রাত্রিবেলা খাবার শেষে বড়রা মিলে নিচে বসে আলোচনা করছেন। কায়নাতরা কোথায় জানা নেই। ছাদের মধ্যে অর্ণর বন্ধুরা এসে প্রেম বসে আছে। খানিকক্ষণ পর সেখানে হাসান এবং নাজদিন উপস্থিত হলো। অর্ণ শান্ত চোখে তাকালো নাজদিনের দিকে। হাসান এগিয়ে এসে ওদের মাঝে যোগ দিয়ে বসলো। নাজদিন এসেই সোজা অর্ণকে জিজ্ঞেস করলো। ডিভোর্স দিচ্ছিস কবে? খুব শীঘ্রই। গুড, ওকে এখানেই রেখে যা তাহলে। প্রেম মাঝখান দিয়ে থামিয়ে দিয়ে বলল। কি বলছো তোমরা এসব? অর্ণ হাত উঠিয়ে থামতে বলল প্রেমকে। নাজদিন চাপা নিঃশ্বাস ফেলে বলল। রেখে যাও ওকে। আমি এর বর্তমান গার্ডিয়ান অ্যান্ড আমি যেখানে খুশি সেখানে রাখবো ওকে। আমার মন চাইলে ডিভোর্স দেব, না চাইলে দেব না। পুরোটাই আমার ইচ্ছা। আমাদের মধ্যে কথা বলার তুমি কে? থমথমে পরিবেশ, চারপাশ, উপস্থিত কারোর মুখে কোনো কথা নেই। নাজদিন ডাক সংযত করে হাত মুঠোবন্দি করে ফেল। অর্ণ ফের ছোট করে ধীর কণ্ঠে বলল। সো প্লিজ ডোন্ট ক্রস ইউর লিমিট। নাজদিন অর্ণের শার্টের কলার ধরে তাতে দাঁত চেপে বলল। আমাকে লিমিট শেখাচ্ছিস তুই? নার্জিন হচ্ছে কি, অন্যকে ছাড়। অর্ণর চোয়াল রাগে শক্ত হয়ে এসেছে। মেয়েরা তা দেখে নাজদিনকে ধরে ওর থেকে ঠেলে দূরে সরল। অর্ণ শার্টের কলার ঠিক করে বলল। যতদিন ওই মেয়ে আমার নামের সাথে অ্যাটাচড আছে ততদিন ওর নামও মুখে আনার সাহস দেখিও না। কি করবি তুই আমার? বিয়ে যখন মানিস না তাহলে এত কাহিনী করছিস কেন? মানি না বললেই ওর সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে? অর্ণ উঠে দাঁড়ালো। নাজদিনের শার্টের কলার ঠিক করে দিয়ে বলল। যেভাবেই বিয়ে হোক ও আমার, শুধু একান্ত আমার। যতদিনে ডিভোর্স হচ্ছে ততদিন ও মিসেস অর্ণ চৌধুরী। অর্ণ প্রস্থান করলো। নাজদিন বিশ্রী ভাষায় গালাগালি করছে। প্রেম স্বার্থ ওরা হতভম্ব।
কি হচ্ছে এসব? নাজির কি কানাতকে ভালোবাসে? এমন বাজে একটা ঘটনা ঘটবে ভাবতেই পারেনি কেউ। প্রেম তাড়াতাড়ি পিছু নিল ভাইয়ের। কানাত নিধির ঘর থেকে মাত্রই বের হয়েছে, সিঁড়ি বেয়ে নিচে নামছিল সে উদ্দেশ্যে ড্রয়িং রুমের লাইট বন্ধ করা। সবাই হয়তো শুয়ে পড়েছে, কেউ তো নিচে নেই। সে ধীর পা এগিয়ে যাচ্ছিল সেদিকে। হঠাৎ হট্টগোলের শব্দ কানে আসতে ছাদের সিঁড়ির দিকে মাথা উঁচু করে তাকায়। নাজদিন আর হাসান চিৎকার চেঁচামেচি করছে। সামনে অর্ণ বড় বড় পা ফেলে তার দিকে এগিয়ে আসছে। কানাত কপালে গভীর ভাঁজ ফেলে ঠাই জায়গায় দাঁড়িয়ে রইল। অর্ণ ওর সামনে এসে ওর হাত আঁকড়ে ধরে নিজের ঘরের দিকে নিয়ে যেতে লাগলো। হকচকিয়ে চায় সে, পিছু ঘুরে দেখে নাজদিন তাতে দত চেপে বিশ্রী ভাষা আওড়াচ্ছে। চোখ খেছে বন্ধ করে ফেললো কানাত। অর্ণর সাথে সে রীতিমতো দৌড়াচ্ছে। সে অস্থির হয়ে বলল, কি করছেন? ছাড়ুন আমায়। অর্ণ একদম ঘরে এসে থামলো। ঘরের সামনে দাঁড়িয়ে দেখলো নাজদিন রক্তলাল চোখ নিক্ষেপ করে রেখেছে। অর্ণ ঠাস করে মুখের উপর দরজা লাগিয়ে দিল। চোখ বন্ধ করে বড় নিঃশ্বাস ফেলে পিছু ঘুরে তাকালো। কানাত মৃত চোখে তাকিয়ে আছে। অর্ণ তেড়ে গিয়ে কানাতের চোয়াল চেপে ধরল, তাতে ধত পিছু পড়ল। কয়জনকে পাগল করেছিস তুই? তো কিনা আমার মানুষের সাথে ঝামেলা করতে কেন হয়? কানাতের মনে হচ্ছে চোয়াল ভেঙে যাবে একটু পর। এত শক্ত করে ধরেছে, ব্যথা কুকড়ে উঠল মেয়েটা। দু হাতে অর্ণর হাত ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হল। অর্ণ ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে ফেল। কানাত নিজের দুগাল হাত থেকে ফুপিয়ে উঠছে। অর্ণর দিকে ভীত চোখে তাকিয়ে বলতে, আপনি আসলেই একটা খারাপ লোক। মারলেন কেন আমায়? মারলাম কোথায়? মারলে তোর অস্তিত্বই থাকবে না পৃথিবীতে। তুই তো গাড়ি করছেন কেন? আপনার সাথে থাকবো না আমি। আজই আমি দাদাকে বলবো। বলতে দরজার দিকে এগিয়ে গেল। অর্ণ কানাতের হাত ধরে ফেলল। কানাত চিৎকার করে বলল, ঘরে ছাড়ুন আমায়। ছাড়ার সময় হলে ছেড়ে দেব। সময় লাগবে না, আপনি আমাকে এখনই ছাড়ুন। বাইরে থেকে আতিয়া বেগম কড়া নেড়ে বলেন, এই রাত দুপুরে হয়েছে কি তোদের? তুই ভেতরে চিৎকার করছিস তো নাজদিন বাইরে। অর্ণ দরজা খোল। দাদি শব্দ শুনতে কানাত গলা ছেড়ে বললাম, দাদি আমাকে উনি এই ঘরে আটকে রেখেছে, তুমি কিছু করো। আতিয়া বেগম স্তব্ধ হয়ে গেলেন। কি বলবেন বুঝে উঠতে পারলেন না। পাশে তাকে দেখলেন বাড়ির মানুষ সিঁড়ি বেয়ে এই দিকে আসছে। তিনি দরজার কাছ থেকে সরে গেলেন। সবাইকে বললেন যার যার ঘরে চলে যেতে। নাজদিনকে নিয়ে হাসান ঘরে গেছে। বাড়ির পরিবেশ খানিকের জন্য শান্ত হলো। কায়নাত দরজার কাছে এসে ফুপিয়ে কাছে আর দরজা খোলার চেষ্টা করছে। উপরে ছিটকেনি লাগাইয়ে দিয়েছে অন্য। কায়নাত আর চোখে অন্যের দিকে তাকালো। লোকটা কেমন হিংস্র বাঘের মতো তাকিয়ে আছে। কায়নাত শুষ্ক ঝোঁক গিরে বলল, দরজা খুলে দিন। আর একবার মুখ থেকে একটা সাউন্ড বের হলে চিপ্পা টেনে দরজার সাথে ঝুলিয়ে রাখবো। এমন কেন করছেন? কেমন করছে? আমাকে এই ঘরে কেন এনেছেন? সেটা তোমাকে বলতে হবে আমার? আজব মানুষ তো আপনি। দরজা খুলে দিন, বেরিয়ে যাব আমি। অন্য এগিয়ে এলো ওর নিকট, অতি একটু বেশি নিকটে। কানাতের ঘাড়ি পেছন হাত দিয়ে হালকা ঝুঁকে পড়ল। কোথায় যাবে? কানার চোখ নামিয়ে নিল। শিশি করে উঠল দেহখানা। অন্য টের পেল ওর শরীরে কম্পন। কানাতে শ্বাস ভারী হয়ে আসছে। অর্ণ বেজায় বিরক্ত হলো। এইটুকু ছোঁয়া এই হাল মেয়েটার। না জানি গভীর ছোঁয়া রাঙালে কি হবে। সে ছেড়ে দিল কানাতকে। ধমক দিয়ে বলল, কাপাকাপি বন্ধ করে চুপচাপ ঘুমাও। কানাত মিলিয়ে গেল লোকটার এইটুকু ছোঁয়া পেয়ে। কেমন লাজুক লতার মতো গুটিয়ে নিল নিজেকে। চোখ তুলে তাকিয়ে দেখলো অর্ণ এখনো শরীর ঘেঁষে দাঁড়িয়ে আছে। সে কোনো রকমে অর্ণর ধারের কাছে থেকে শরীর বিছানায় ঝাঁপিয়ে পড়ল। পাতলা চাদরের ভাঁজ খুলে শরীরের উপর দিয়ে জড়িয়ে নিল। খারাপ লোক কোথাকার। একে তো এত বকে, তার উপর আবার এখন পায়ে পা লাগিয়ে ঝগড়াও করছে। পরদিন সকাল 11টা নাগাদ ঘুম ভাঙলো কান্নাতে। পিটপিট করে চোখ খুলতে আসমান থেকে পড়লো। প্রথমে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে চোখ বড় বড় হয়ে গেল। পাশে তাকিয়ে দেখলো অন্য উপর হয়ে খালি গায়ে ঘুমোচ্ছে। পিঠের মধ্যিখানে একটা কালো কুচকুচে তেল। কানাতের ইচ্ছে হলো একবার ছি দিতে। তিলের উপর হাত রাখতে অনফট করে কানাতের দিকে তাকালো। ভয় ছিটকে দূরে সরে গেল সে। তোমার তো জায়গা জায়গায় ধরাধরির স্বভাব আছে। আসলে আমি। তুমি কি? কানা তাড়াতাড়ি বিছানা থেকে নেমে পড়লো। ঘাড়ে হালকা ব্যথা অনুভব হলো, পাত্তা দিল না। বিছানার নিচে ওড়না পড়ে আছে, তুলে নিয়ে গায়ে জড়িয়ে দরজার দিকে পা বাড়ালে অর্ণ বলে, শোনো,
কানের দরজায় পিছু ঘুরে তাকায়, দেখে অর্ণ উঠে বসেছে বিছানায়। সুঠাম দেহি লোককে খালি গায়ে দেখে শুকনো ঠোক গিল, জান বেরিয়ে যাচ্ছে তার। অর্ণ গম্ভীর কণ্ঠে বলল, গোসল করে ঘরের বাইরে যাও। এখন গোসল করতে যাব কোন দুঃখে? আমি বলেছি তাই। এই ঘরে আমার জামা কাপড় নেই, গোসল করে কি খালি গায়ে বসে থাকবো আমি? বলেই মুখের উপর হাত দিল, চোখ খেঁচে বন্ধ করে বিড়বিড় করে বলল, ছি ছি। অর্ণ বিছানা থেকে নেমে আলমারি থেকে কায়নাতের জন্য শাড়ি বের করে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, খালি গায়ে থাকতে চাইলে থাকতেই পারো, এতে আমার কোনো সমস্যা নেই। লজ্জায় গাল ফেটে যাচ্ছে। শাড়ি নিয়ে কোন রকমে সেখান থেকে চলে এসেছিল সে। গোসল করে বের হতে অর্ণ ওয়াশরুমে ঢুকলো। সে চুলগুলো ভালো করে মুছে শাড়ির আঁচল মাথায় দিয়ে ঘর থেকে বের হয়। বজ্জাত লোক এখন দরজা খুলে রেখেছে। নিচে নামতে আতিয়া বেগম ও বেহরুজ বেগম অবাক হয়ে তাকায় কায়নাতের দিকে। লাল চুকচুকে সুতি শাড়ি গায়ে জড়িয়েছে কায়নাত। এই শাড়ি আতিয়া বেগমের। অর্ণর ওই ঘরে ছিল বহু বছর আগে। আতিয়া বেগম কায়নাতের কাছে আসতে আরেক দফা চমকে উঠল কায়নাতের ভেজা চুল দেখে। অবাক চোখে কায়নাতের দিকে তাকালেন। তাকাতেই চোখ আটকে গেল কায়নাতের ঘাড়ের একটু সামনে কালচে দাগের ওপর। ঠোঁট প্রসারিত করে হাসলেন তিনি। কায়নাতকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, আমার বোন বড় হয়ে গেছে অনেক। কায়নাত কিছু বুঝলো না। দাদিকে নিজের থেকে ছাড়িয়ে বলল, আমি তো বড়ই ছিলাম দাদি। হ্যাঁ, তবে এখন একটু বেশি বড় হয়েছিস। বেরুজ বেগম কায়নাতের ভেজা লম্বা চুল দেখলেন। এমন খোঁজখোঁজ করছে মনটা। ছেলেটা কি বিয়ে মেনে নিয়েছে নাকি শুধু ব্যবহার করছে মেয়েটাকে? তিনি ভীষণ চিন্তিত। সবাই সকালের খাবার খেয়ে নিয়েছে অনেক আগে। অর্ণ আর কায়নাতের জন্য খাবার দিলেন আতিয়া বেগম। অর্ণ গোসল সেরে অ্যাশ কালারের ট্রাউজার, সাদা রঙের একটা টি শার্ট পরে নেমেছে। ডাইনিং টেবিলে বসে খাওয়া শুরু করেছে। বাড়ির সবাই অদ্ভুত চোখে তাদের দিকে তাকিয়ে আছে। এই ছেলে তো কাল অব্দি কায়নাতকে বউ বলে মানত না, আর আজ তার উল্টো মনে হচ্ছে। কায়নাত খাওয়া শেষ করে নিশাতের কাছে এলো। ড্রয়িং রুমে বসে ছিল তারা। কায়নাত আসতে সবাই মিটমিট হাসলো। কায়নাত মুখ গম্ভীর করে বলল, হাসছো কেন তোমরা? ঠিক কায়নাতের কানে কানে বলল, স্বামীর দেয়া উপহার সবাইকে এমন করে দেখাচ্ছি কেন? এই জল্লাদ আমাকে দিবে উপহার? মজা করছো তুমি? তখনই সেখানে হাজির হয় বৃষ্টি। কায়নাতের ঘাড়ে এমন চিহ্ন দেখে বুকটা মোচড় দিয়ে উঠল। নিশা ধীর কণ্ঠে বলল, একটা নয়, তিনটা বাইটের দাগ। কায়নাত চমকে উঠল, ঘাড়ে হাত দিয়ে বলল, কি বললে? চমকাচ্ছ কেন? তোমরা যা ভাবছো তেমন কিছুই না। বুঝেছি, আর বোঝাতে হবে না। সকাল সকাল গোসল সেরে নতুন বউ সাজার কারণ আমরা জানি। কায়নাত লজ্জার কথাই বলতে পারলো না। এদের কি করে বোঝাবে জল্লাদের সাথে তার কিচ্ছু হয়নি। সবাই মিলে কায়নাতকে নিয়ে মজাই শুরু করলো। ভীষণ রাগ হচ্ছে লোকটার উপর। গোসল কেন করতে বললো সে? যদি না করতো তাহলে এখন লজ্জা পেতে হতো না। এমন সময় বাড়িতে প্রবেশ করলো নাজনীন। ড্রয়িং রুমে সব বোনদের দেখে সিঁড়ির দিকে আগালো সুযুগল ভাঁজ করে। আবার সেদিকে তাকিয়ে দেখলো লাল চুকচুকে শাড়ি পরে তারই রাগিনী রানী খুন করা রূপ নিয়ে হাজির হয়েছে। গায়ে লাল শাড়ি, অঙ্গে স্বর্ণ, ভেজা চুল আর মাথায় ঘোমটা। শ্বাস আটকে এলো ওর। চোখ ফেরানো দেয়। কি ভেবে যেন চোয়া শক্ত হলো। জ্বালা করছে বক্ষস্থল। এত যন্ত্রণা সহা যাচ্ছে না। একান্তে কাটানো সময়ের চিহ্ন এই ভেজা জল। বাগানে কেন ডাকলে বলো? কথা কেন বলছিস না? ওই বিহার নাকি কি নাম, ওই ছেলের কাছে এত ঘেঁষাঘেঁষি করছিস কেন? নিশা স্বার্থর পাশে বসে পড়ল। হিংসে হচ্ছে বুঝি? হিংসে হবে কেন? তাহলে ওর সাথে মিশলে তোমার কি? আমার কিছুই না, কিন্তু ওই ছেলের হাবভাব ভালো না। জেনে রেখেছো? স্বার্থ নিশার দিকে তাকালো, দাঁত কটমট করে বলল, থাপড়ে সব দাঁত ফেলে দিব নেশার বাচ্চা। তুমি আবার আমাকে নেশা ডাকছো? তুই তো নেশাই, আমার একান্ত নেশা। কি বিড়বিড় করছো? ওই ছেলের ধারের কাছে দেখলে পা ভেঙে গলায় ঝুলিয়ে রাখবো তোর, মনে রাখিস। তুমি আমায় ভয় দেখাচ্ছ? ভয় নয়, সাবধান করছি। আমি কেন তোমার কথা শুনতে যাব স্বার্থপর ভাই? এই নামটা কি রেখেছিল জানিস? আমি কি করে জানবো?
আমার নানা রেখেছিলেন, কারণ তিনি নিজেরটা ছাড়া কিছুই বুঝতেন না। তুমি যে পাগল সেটা জানো? জানি। আচ্ছা বেশ, তোমার ছোট ভাই মানে সৌরভ ভাইয়া সে কোথায়? ওকে দিয়ে তোর কাজ কি? কাজ তো অনেক আছে, সব কি তোমায় বলতে হবে? বলতে হবে। বলতে বাধ্য নই। স্বার্থ ফুঁসে উঠল। নিশা খিলখিল করে হেসে উঠল। স্বার্থর কাঁধে এক হাত রেখে ফিসফিস করে বলল, তোমাকে চালাতে ভীষণ ভালো লাগে নটি বয়। ভীষণ দুষ্ট হয়ে যাচ্ছিস নেশার বাচ্চা। তুমি আমায় নেশা কেন ডাকো? কারণ তুই আসলেই নেশার মতো। নিশা দোলনা থেকে নেমে পড়ল। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে একবার পিছু ফিরে বলল, এই নেশা পান করে একদিন মৃত্যু হবে তোমার। আমিও তাই চাই। নিশা চলে যেতে মেহরাবও প্রেম এলো স্বার্থের কাছে। মেহরাব দোলনায় স্বার্থের পাশে বসতে প্রেম দুজনের কোলের উপর বসে বলল, আমাকে ছোট ভাই বলে মাথা খেয়ে ফেলো, নাও এখন বাচ্চা কোলে নিয়ে বসে থাকো। তোমার স্বার্থ ধাক্কা মেরে ওকে সরিয়ে দিয়ে বলল, অর্ণর ভাই লাগিস বলে, না হলে তুলে এক আছাড় মারতাম। প্রেম সোজা হয়ে দাঁড়ালো, আহত স্বরে বলল, ওদের মতো পাষাণ খাইস্টার লোক যেন কারোর জামাই না হয়। খোঁচা মারছিস? মোটেও না, আমি আমার বোনের বিয়ে অন্যত্র ঠিক করব। করে দেখ, এই পৃথিবীতে থাকলে অবশ্যই বিয়ের দাওয়াত দিব। থামবি তোরা? প্রেমের দিকে তাকিয়ে বলল, তোর ভাই কই? ওকে নিয়ে এখনো ঘরেই ব্যস্ত আছে। শালার বেটা বলে বিয়ে মানি না, অথচ এদিকে বউকে বাইরে আসতে দিচ্ছে না। থাপ্পড় মেরে দুটোর মুখের আকার বদলে দিব। অর্ণ বাড়িতেই নেই। তাহলে আমি জানি না, চোখের সামনে ভাই বউ নিয়ে পীড়িত করে, এটাই আমার সহ্য হচ্ছে না। বিয়ে করে নে। হসপিটাল থেকে বাড়ি, বাড়ি থেকে হসপিটালে দৌড়াতে দৌড়াতেই আমার দিন চলে যায়। মেয়ে কই পাবো বলো? আই থিঙ্ক নিধি তোকে পছন্দ করে। যে যাকে চাই তাকে যদি মানুষ পেয়ে যেত, তাহলে চারপাশে তো অপূর্ণতার হাহাকার থাকতো না। থেমে আবার বলল, নাজনীন ভাই নাকি ভাবিকে ভালোবাসে অনেক আগে থেকে, অথচ ভিক্ষা চেয়েও সে তাকে পেল না। অন্যদিকে ভাইয়া বাসত পরিশিকে, অথচ পরিশিকেই ভাইয়া পেল না। ভালোবাসলে হয় না, ভাগ্যেও থাকতে হয়। তোর ব্রেকআপ হলো কেন? রিলেশনে যে সিরিয়াস ছিল না, হাজার ছেলের সাথে চলাফেরা ওর। বেশ, বাবা মার উপর ছেড়ে দে এই বিয়ের ব্যাপারটা। বলেছি আমাকে বিয়ে করে দাও, কিন্তু তারাও দিচ্ছে না। তোমরাই তো একটা মেয়ে খুঁজে বিয়েটা দিয়ে দাও আমাকে। হাইগা ভালো মতো গু পরিষ্কার করতে পারোস? আবার চাস বউ? সর চোখের সামনে থেকে। বিকেল হতে সবাই নিজেদের প্রয়োজনীয় সব কিছু গোছানো শুরু করলো। কাল সকালেই ঢাকা ব্যাক করবে সবাই। নিধি নিশার পাশে বসে চুপচাপ বসে, তার মন খারাপ। ডাক্তারবাবু একটু ভালো করে কথাও বললো না। সে বুঝতে পারে ডাক্তারবাবুর মনে তার জন্য কোনো অনুভূতি নেই, তবুও একবার চায় ডাক্তারবাবু তাকে খুব বুকে জড়িয়ে একবার বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তৃষ্ণার্ত পাখির মতো ছটফট করছে সে এতদিন প্রেমকে এক নজর দেখার জন্য। আজ সে স্বপ্নে পুরুষ পাড়ি জমাচ্ছে নিজের আসল গন্তব্যে। বারে বারে মনে হচ্ছে ছুটতে গিয়ে ওই লোকের বুকে আশ্রয় পড়তে, শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আপনি থেকে যান আমার হয়ে, এই নিধির একান্ত আপন পুরুষ হয়ে। এই কথাটা কখনোই বলা হবে না। সেই পুরুষের বদনখানাও হয়তো আর দেখা হবে না। লোকটা যে এই বাড়ি আসতেই চায় না, বছরখানেক পর একবার এসে দেখা দিয়ে আবার মায়া লাগিয়ে চলে যায়। চোখ ফেটে পানি বেরিয়ে আসতে চাইছে, নিধি জোর করে আটকে রেখেছে। কাঁদলে কি আর তাকে পাওয়া যাবে? অনেক বছরের স্বপ্ন তার ডাক্তারবাবুর বউ হবে, স্বপ্নটুকু স্বপ্নই রয়ে গেল, পূরণ হলো না, হয়তো কখনো হবে না। কায়নাত নিজে জামা কাপড় গুছিয়ে অর্ণের ঘরে এসেছে, তাকে পাঠানো হয়েছে। বেহরুজ বেগম বলেছেন অর্ণর সব কিছু গুছিয়ে লাগেজে ভরতে। কায়নাত প্রথমে বিরক্ত হলেও এখন মোটেও বিরক্ত হচ্ছে না। জলা তো ঘরে নেই, কোথাও গেছে খেয়াচানে। সে গুনগুন করে গান গাইছে আর সব কিছু সুন্দর করে গুছিয়ে ব্যাগে তুলে রাখছে। আমার এই দেহের দখল, আমার এই রূপের সকল তোমায় দিলাম তাই, তুমি ছাড়া আর কেহ নাই। কানা গুনগুন করে গাইছে এ গান। অর্ণ যে কখন ঘরে প্রবেশ করেছে সে খেয়াল তার নেই। অর্ণ তার পাশে এসে দাঁড়িয়ে ছোট্ট করে বলা, গুড। কানা চমকে উঠল। পাশ ফিরতেই সেই চির চেনা গম্ভীর মুখশ্রী দেখে খানিক পিছিয়ে গেল ভয়ে। হাতে রাখা অর্ণর শার্ট সামনে ধরে বলল, আম্মু বলেছিল আপনার প্রয়োজনীয় কিছু সব কিছু গুছিয়ে রাখতে। অর্ণ বিছানায় বসলো, পকেট থেকে ফোন বের করে সেদিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল,
করো, মানা করেছি আমি। কানাত বিস্মিত অর্ণর এহেন আচরণে। এই লোক জীবনেও তার সাথে এত ঠান্ডা কণ্ঠে কথা বলেনি। সবসময় ঝাড়ির উপরে রাখে। হলো কি লোকটার? কিছু খেয়েছে নাকি শরীর খারাপ? যাই হয়ে যায় তাতে তার কি। কায়নাত কাজে মন দিল। সব কিছু গুছিয়ে ব্যাগটা আলমারির সামনে রেখে ঘর থেকে বেরিয়ে এলো। পরের দিন সকাল সকাল সবাই তৈরি হয়ে বাড়ির বাইরে বের হলো। সবার সব কিছু গাড়িতে তুলে একে একে সবাই বিদায় নিল। নিধি কায়নাতের জড়িয়ে ধরে বলল, আপুকে গিয়ে কল করিস কেমন? তুমি যেও বাড়ি? যাব, খুব শীঘ্রই যাব। আতিয়া বেগম কায়নাতের মাথায় হাত বুলিয়ে বললেন, শ্বশুর বাড়ি যাচ্ছিস তুই, বুঝলি? সব সময় অর্ণর খেয়াল রাখবি আর মন দিয়ে পড়বি। হ্যাঁ হ্যাঁ, সবার খেয়াল রাখবো। দাদির খোঁজ খবর নিস, ভুলে যাস না আবার। কায়নাত দাদিকে জড়িয়ে ধরল কানের কাছে, ফিসফিস করে বলল, ছোট গিন্নিকে কিছু বলো না দাদি, আমি চাইছি না উনি এখন কিছু জানুক। বেশ, বলবো না কিছু। সবাই গাড়িতে উঠে বসলো। ঢাকা পৌঁছাতে প্রায় সন্ধ্যা হলো। মেহরাব, স্বার্থ এবং সে চলে গেছে নিজেদের গন্তব্যে। অর্ণব, প্রেম এবং মাশফিক চৌধুরী মিলে সব জিনিস বাড়ির ভেতর নিয়ে এলো। ক্লান্ত সবাই জার্নি করে। নুসরাতের ভীষণ খারাপ লাগছে, বারে বারে গা গুলিয়ে আসছে। বেরুজ বেগম বাড়ির ভেতর ঢুকে নিশাকে বললেন, নিশা, নুসরাতকে নিয়ে ঘরে যা। নিশা নুসরাতকে নিয়ে ঘরে চলে যেতে কায়নাত নিজের ব্যাগ নিয়ে নিশার ঘরে চলে এলো। ঘরের লাইট ফ্যান অন করে কিছুক্ষণ থম মেরে বসে রইল সেখানে। নিশা আসতে আসতে সে ওয়াশরুম থেকে গোসল দিয়ে বের হলো। ভীষণ গরম লাগছিল, এখন একটু আরাম লাগছে। রাতে বাইরে থেকে খাবার আনলেন মাশফিক চৌধুরী। বাড়ির বউ গিন্নি সবাই বেশ ক্লান্ত। এই শরীর নিয়ে রান্নাঘরে যাওয়ার কি দরকার? রাতে খাওয়া দাওয়া শেষে সবাই সকালে ঘুমিয়ে পড়ল। মাঝে একদিন রেস্ট নিয়ে আবারও কাজে ব্যস্ত হলেন সবাই। প্রেম হসপিটাল, অর্ণব এবং মাশফিক চৌধুরী অফিস, নিশার সামনেই এসএসএ। কদিন বাকি আছে আর সে পড়াশোনা বেশ ভালো, তাই তো টেনশন ছাড়াই ঘুরে এলো দূর দেশে। আজ মঙ্গলবার, আকাশটা আজ মেঘলা কালো রঙে মেঘগুলো ভাসছে আকাশ জুড়ে। দমকা হাওয়ায় দুলছে নিশার ঘরের জানালা পর্দাগুলো। কায়নাত চুলগুলো ছেড়ে দিয়ে পা বাড়ালো ছাদের দিকে। অনেক দিন হলো বৃষ্টিতে ভেজা হয় না, আদুরে বৃষ্টি কোনাগুলো স্পর্শ করা হয় না। আজ সে রাঙাবে নিজেকে সেই পানিতে। গুটি গুটি পা ফেলে ছাদে এলো। নিশা বাসায় নেই, বান্ধবীর বাড়িতে গেছে। নিশা অবশ্যই যাওয়ার আগে কায়নাতকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সে চায়নি। এখন সময়টা দুপুর গড়িয়েছে, দিনের মধ্যাংশ বলা যায়। আজ বৃষ্টি হলো খুব। ঘন্টাখানিক বৃষ্টিতে ভিজলো সে। ঘন্টা সময় নিয়ে ভেজার পরে তার মনে হয়েছে বেশি ভিজলে ঠান্ডা লাগবে, তাই মন চাইলেও সে ছাদ থেকে নেমে এলো। ঘরে এসে জামা কাপড় বদলে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি টপকে নিচে নেমে এলো। এই বাড়িতে ওর ভালো লাগে না, মানুষবিহীন স্থান মনে হয় ওর কাছে। নিশা থাকলে একটু ভালো লাগে, আর নুসরাতের সাথে তো সে এত ফ্রি নয়। নুসরাত হাসি খুশি, তবে কায়নাতের কাছে কেমন যেন ভয় হয়। এই তো নুসরাত ড্রয়িং রুমে সোফায় বসে আছে। কায়নাতকে নুসরাত হাতের ইশারায় কাছে ডাকলো। কায়নাত ধীর কদমে কাছে এগিয়ে গিয়ে বসলো পাশে। নুসরাত চোখ ছোট ছোট করে বলল, আমার সাথে কথা বলো না কেন তুমি? সত্যি করে বলবো নাকি মিথ্যে? তুমি তো খুব দুষ্টু। আচ্ছা, সত্যি কথাটাই বলো। তোমাকে কেমন যেন রাগি রাগি মনে হয়, তাই তোমার কাছে আসি না। আমাকে তোমার কাছে রাগী মনে হয়? খুব। তুমি জানো আমি সারাদিন কি পরিমাণ কথা বলি? তুমি তো নতুন, তাই জানো না। আর আমার শরীরটাও আজকাল ভালো থাকে না, তাই মুড সুইং হয়, বুঝলে বোকা মেয়ে? কায়নাত গাল ভরে হাসলো। খুব অল্প সময় সহজ হয়ে গেল নুসরাতের সাথে। ও নুসরাতের পেটের দিকে তাকিয়ে বলল, তোমার পেট কবে বড় হবে? পেট বড় হতে এখনো অনেক সময় লাগবে। কায়নাত মাথা দুলে চুপ করে বসলো, তারপর বলল, একটা কথা জিজ্ঞেস করি আপু? করো। তোমার ভাইকে আবার বলে দিও না, কেমন? বলবো না। আচ্ছা, তোমার ভাই কি সবসময় এমন মুখটা প্যাঁচার মতো করে রাখে? হাসতে জানে না নাকি? এই কয়েকদিনে একবারও এই লোকটাকে আমি হাসতে দেখিনি, জানো? সবসময় শুধু বকতেই থাকে। ভাইয়া ছোটবেলা থেকেই এমন গম্ভীর, জানো? আমরাই তো ভাইয়াকে হাসতে দেখি না, তুমি কি করে দেখবে? সব সময় সিরিয়াস মুখভঙ্গি করে রাখে সে। এমন কেন এই লোকটা?
তুমি জানো আমার মধ্যে মাঝে মধ্যে মনে হয় ওনার গাল টেনে টেনে জোর করে হাসাই তাকে আমি। এত সুন্দর একটা ছেলে কেমন বাদরের মতো মুখ করে রাখে। নুসরাত চোখ বড় বড় করে তাকালো, কায়নাতের মুখ চেপে ধরে বলল, তোমার মতো বউ থাকতে আর আলাদা করে শত্রুর দরকার হবে না। আশেপাশে তাকিয়ে দেখো কেউ আছে নাকি, দেখলে তোমার খবর আছে। কায়নাত ভীতু চোখে চারপাশে তাকিয়ে দেখে নিল কেউ আছে নাকি। আপাতত কাউকে চোখে পড়ল না। নুসরাত বলল, ভাইয়া এমনই, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, দেখবে সব সহজ হয়ে যাবে। মানিয়ে নিতে আমার বইই গেছে। তোমার ভাই যেমন জল্লাদের মতো করে আমার মতো নিষ্পাপ একটা বাচ্চা মেয়ের সাথে। তুমি বাচ্চা? অবশ্যই বাচ্চা, তোমার ভাইয়ের থেকে গুণে গুণে 15 বছরের ছোট আমি। নুসরাত ঠোঁট উল্টালো, আপেল মুখে দিয়ে বলল, ঠিক সেই হিসেবে তুমি বাচ্চাই। যাই হোক, নিশাপু কখন আসবে? ও বাড়িতে নেই। না, তুমি জানো না? না তো। তারপর কিছুক্ষণ চুপ রইল ওরা। নুসরাত কি যেন বলতে চাইছে কায়নাতকে। বেরুজ বেগমই নুসরাতকে বলেছেন কথাটা যেন কায়নাতকে জিজ্ঞেস করে। শাশুড়ি হয়ে তো আর এসব জিজ্ঞেস করা যায় না। নুসরাত হঠাৎ করে বলল, একটা কথা জিজ্ঞেস করি তোমাকে? হ্যাঁ করো। ভাইয়া আর তোমার মধ্যে কি সব ঠিক হয়ে গেছে? না মানে খুলনা তোমরা একসাথে ছিলে, আবার এখানে এসে আলাদা থাকছো কেন? কায়নাতের শ্বাস আটকে এলো। সবাই এটা ভাবছে কেন ওই লোকের সাথে তার কিছু হয়নি, এটা কি করে বুঝাবে সবাইকে। সে কিছুটা বিব্রত গলায় বলল, আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি যেমনটা আপনারা ভাবছেন। নুসরাতের মুখে রক্ত জমাট বাঁধল লজ্জায়। বড় ভাইয়ের বউয়ের সাথে এইসব নিয়ে কথা বলা আসলে লজ্জার ব্যাপার। তারপর আবার নিশাকে নিয়ে কথা বলল ওরা। কায়নাত বলল, নিশা তার বান্ধবীর বাড়িতে গেছে, কে বলবে কদিন পর এই মেয়ের পরীক্ষা। ঠিক মতো পড়লে পাশ করবে কি করে? ঠিক মতো না পড়লে পাশ করবে কি করে? শুধু একবার ফেল করুক, দেখবি মজা। বিকেলটুকু নুসরাত আর কায়নাতের গল্প করতে করতেই কেটে গেল। সন্ধ্যায় নামাজ পড়ে একটু ঘরের মধ্যে পায়চার করলো। ভালো লাগছে না, একা একা ভীষণ বিরক্ত লাগে এই বাড়িতে। না আছে ফোন, না আছে পড়াশোনা, আর না মন খুলে কথা বলার মতো একটা মানুষ। জামাইটা হয়েছে ভারী পচা। অন্য অফিস রুমে বসে আছে স্বার্থ আর মেহরাব। মুখখানা সবার গম্ভীর। স্বার্থ একটু পর পর টুকটাক কথা বলছে, তবে অন্য একদম নিশ্চুপ। স্বার্থ আহাজারি করে হঠাৎ করে বলে উঠল, কি দিন এলো রে মেহু, আমাদের থেকেও ছোট ছোট ল্যাংটা পোলাপান বিয়ে শাদী করে ফেলছে নাকের ডগার সামনে দিয়ে। মেয়েরা ফোন ঘাটতে ঘাটতে বলল, ওদের শখ হয়েছে তাই করেছে। তোর এত বিয়ের ইচ্ছে থাকলে ল্যাংটা হয়ে বসে থাক, আমি তোর জন্য বউ খুঁজে এনে দিচ্ছি। ইজ্জতের ফালুদা বানিয়ে দিচ্ছে মেয়েরা। স্বার্থ সিসি ক্যামেরার দিকে তাকিয়ে অর্ণকে বলল, একটু আগে যে কথাগুলো হয়েছে ওগুলোর দয়া করে একটু ডিটেল দিয়ে দিস সোনা পাখি। মেয়েরা স্বার্থর কথা রেখে অর্ণকে বলল, যাবি বিয়েতে? তোর পুরো ফ্যামিলিকে ইনভাইট করেছে। শিওর না। তোর বউও যাবে। ওর নাম ধরে ডাকবি, বেহুদে বউ বুঝে কি আমার মাথা খারাপ করবি না। স্বার্থ হু করে হেসে উঠল, অভিনয় করে বলল, যেভাবেই বিয়ে হোক ও আমার, শুধু একান্ত আমার। যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিনও মিসেস অরুণ চৌধুরী। বলেই আবারও হাসতে শুরু করলো। বললাম, শালা বাটপারি করিস আমাদের সাথে, তলে তলে বউকে নিয়ে বাসর করো, এদিকে আমাদের কাছে বলো এই বিয়ে আমি মানি না। অর্ণ চোখ গরম করে তাকালো। স্বার্থ ব্যঙ্গ করে বলল, নিজের গোয়ায় গুড়াই খা, তোরা অন্যকে খুঁচাইতে যাস, তোকে কি শরম করে না? তুই আগে তোর পাছা পরিষ্কার কর, তারপর আমাদের বলিস। স্বার্থ আরেকটা ফাউল কথা বলে তোর 14 গোষ্ঠীর নাম বলিয়ে দেব। তোরা আসলে মানুষই না, মীর জাফরের বংশধর। অর্ণ ও মেহরাব দুজনেই চুপ রইল। স্বার্থ সব সময় বক বক করতেই থাকে, এই নতুন কিছু নয়। তাদের ইউনিভার্সিটি লাইফের বন্ধু সাজিদের ছোট্ট ভাই সাজ্জাদের বিয়ের দাওয়াত পেয়েছে ওরা। বয়সের সাজ্জাদ ওদের থেকে 6 থেকে 7 বছরের ছোট হবে। এই নিয়ে স্বার্থের বুক ফাটা আর্তনাদ। বেচারা 30 পেরিয়েছে, অথচ এখনো বিয়ের নামগন্ধ নেই। শালার একটা ফ্যামিলিও হয়েছে, ধরে বেঁধে বিয়ে দিল তো পারে না। পরশু গায়ে হলুদ, তার পরের দিন বিয়ে। দাওয়াত পেয়েছে 3 দিনের, বৌভাত, বিয়ে, হলুদ সন্ধ্যা। বিশাল বড় করে বিয়ের অনুষ্ঠান হবে। এত এত মানুষের মাঝে অর্ণ যেতে চাইল না। এমনিতেই বেশি মানুষ তার ভালো লাগে না। তার মধ্যে হাজার জনের হাজার প্রশ্ন, জাস্ট বিরক্তিকর।
কিছু করার নেই। যেই ফ্যামিলি আর বন্ধু পেয়েছে এরা দরকার হলে হাত পা বেঁধে নিয়ে চাপে। রাত 10টার দিকে অর্ণ বাড়ি ফিরল বাবার সাথে। ক্লান্ত শরীর নিয়ে সিঁড়ি বেয়ে উঠল না, আর সোফায় বসে কোটটা পাশে রেখে শার্টের উপরে 3টে বুতাম খুলে দিল। গার পেছনে এদিকে হেলিয়ে দিতে চোখ বুজে এলো মাশফিক চৌধুরী। দোতলায় যেতে যেতে বলেন, টায়ার্ড অনেক, ঘরে গিয়ে ফ্রেশ হও, ভালো লাগবে। অর্ণ তবু উঠল না। কাজের তো মাথাটা ভীষণ ব্যথা করছে। কানাত রান্নাঘরে এসেছিল ঠান্ডা পানি নিতে। অর্ণকে এভাবে সোফায় বসে থাকতে দেখে তার খারাপ লাগলো। গুটি গুটি পায়ে এগিয়ে এলো তার নিকট। দেখলো লোকটার শার্টের উপরে 3টে বোতাম খোলা। আকর্ষণীয় পুরুষালী বুকটা উঁকে দিয়ে তাকিয়ে দেখছে। সে দৃষ্টি ফিরিয়ে শুকনো ঢোকিল। কাছে এসে মিষ্টি স্বরে বলল, শুনছেন? অর্ণ চোখ খুলে তাকালো। দেখলো কানাত চ্যাপ চ্যাপ করে তাকে আছে তার দিকে। সে শুই না চালাও। কানাত আশকারা পেতেই বলল, আপনার কি খারাপ লাগছে? ঠান্ডা শরবত বানিয়ে দেব? শরবতের সাথে তোমাকে চুবিয়ে খেতে পারলে আমার ভালো লাগবে। তোমাকে খেতে দেবে তুমি? কানাত হতভম্ব এহেন প্রস্তাবে। সে চোখ বড় বড় করে বলল, কি? কানে শুনতে পাও না? অর্ণ উঠে দাঁড়ালো। কানাত ভয়ে দুপা পিছিয়ে গেল। অর্ণ উঠে সিঁড়ির দিকে হাঁটা ধরলো। এই ইডিয়েটের সাথে কথা বলে শুধু শুধু মুখ খারাপ হবে। হর্নন করে 3 তলায় চলে গেল। কায়নাত মনে মনে চৌধুরী বাড়ির গোষ্ঠী উদ্ধার করল। কপালে এমন একটা বজ্রতের হাড্ডি কেন জুটল? সে কত ভোলা ভালা একটা শান্ত মেয়ে বাচ্চা, আর তার কপালে জুটেছে ভয়ঙ্কর সুন্দর এক পুরুষ। তবে লোকটা মোটেও সুবিধার নয়। পরের দিন ভোর সকালে নামাজ পড়ে কায়নাত ছাদে এলো। কাল বৃষ্টি হয়, আজ ছাদে পানি জমে আছে কিছু কিছু জায়গায়। ছাদটা সাদা টাইলস দিয়ে তৈরি, পুরো ছাদ খালি, একটা ফুলের গাছও নেই। হতাশা নিঃশ্বাস ফেললো সে। আজ অর্ণ কিংবা প্রেমও ছাদে আসেনি, হয়তো পানি, তাই কায়নাত বেশি কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো একা একাই। মন চাইছে এক ছুটে খুলনা চলে যেতে। নিধি, সুহা, দাদি, দাদা সবাই সেখানে আছে সুরঞ্জনা। আর মুনিয়া কি ঢাকায় চলে এসেছে? আজ তো চলে আসার কথা। কায়নাতের কাছে ফোন নাম্বার আছে। নিশা ঘুম থেকে উঠলেই কল করে বলবে। ভাবলো কি একটা গরিব মার্কার শ্বশুর বাড়ি পেয়েছে, এত এত টাকা থাকতো তাকে একটা ফোন কিনে দিতে পারে না। মনে মনে কায়নাত খুব বকলো অন্যকে। জামাই হিসেবে লোকটা একটু ভালো না? একটা মাত্র বউ, একটু ঘুরতে নিয়ে যাবে, যা চাইবে তা দিবে, যত্ন নিবে, ভালো বাসবে। তা না করে লোকটা সারাক্ষণ শুধু ধমকায়। মাঝে মাঝে মনে হয় তুলে এক আছাড় মাথায়। কায়নাতের যদি শক্তি থাকতো তাহলে নিশ্চয়ই একদিন সুযোগ বুঝে লোকটাকে আছাড়ি মারত। কুত্তা ভাগ্য হলে যা হয় আর কি। ওই লোককে তুলে আছাড় মারার স্বপ্নই রয়ে যাবে। সকালবেলা নাস্তা করতে বসেছে সবাই। প্রেম ভীষণ বিরক্ত। 2 দিন পর পর হসপিটাল অফ দিতে পারবে না সে। বাপের হসপিটাল হলে এক কথা ছিল, বাপের পা ধরে হলো বোঝানো যেত, কিন্তু এখানে নিজের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, সেখানে বাচ্চা পোলাপাতের বিয়ের দাওয়াত খেতে হচ্ছে। স্বার্থ অনেকক্ষণ ধরে অর্ণকে কল করছে, তবু সে কল ধরছে না। মূলত অর্ণ ফোন ঘরে রেখে এসেছে। অর্ণকে না পেয়ে প্রেমের নাম্বারে কল করছে সে। খাওয়ার মাঝখানে ফোনের শব্দেই সবাই প্রেমের দিকে তাকালো। প্রেম বিরক্ত হয়ে ফোন চোখের সামনে ধরে দেখলো গোবর ঠাসা নাম দিয়ে সেভ করা নাম্বার। স্বার্থ কল করেছে। প্রেম কল রিসিভ করে স্পিকার অন করে দিল। ওপাশ থেকে স্বার্থ বললাম, শালার ঘরে শালা তোর ভাই কই? খেতে বসতে। ফোন কই ওর? জানি না। ভালো মতো কথা কো প্রেমের বাচ্চা। সকাল সকাল তোমার ফালতু কথা শুনবার সময় নেই আমার। স্বার্থ ওপাশ থেকে খুক করে কিসে সুদ হয়। 20 টাকার পুদিনা তোকে আমি। প্রেম ঠাস করে কল কেটে দিল। কাশি উঠে গেছে তার। নিশা নাক মুখ কুচকে রেখেছে। ওই লোকের কবে বুদ্ধি হবে, কি মুখের ভাষা। কায়নাত প্রেমকে পানি এগিয়ে দিল। বেহরুজ বেগমও মাশফিক চৌধুরী বেশ বিব্রত হলেন। ছেলেগুলো বজ্জাতের হাড্ডি, একটা যদি মানুষ হতো। ভালোবাসা কখনো বাধা মানে না। সম্পর্ক, সময়, পরিস্থিতি কিংবা মন মস্তিষ্ক কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কখন কার প্রতি ভালোবাসা জন্ম নেয় সেটা আমরা নিজেরাও আন্দাজ করতে পারি না। নীতি যখন 14 বছরের কিশোরী কন্যা, তখন প্রেম নামক এক পুরুষের প্রেমে পড়েছিল। 14 বছর বয়সে প্রেমের মানে সে জানতো না। তবে আজ 18 পেরিয়ে সেই পুরুষটার প্রতি তার বিন্দুমাত্র অনুভূতি এইদিক ওইদিক হয়নি। বক্ষস্থলে খুব যত্ন করে রেখেছে সেই পুরুষকে এত বছর। আজও সে নিজের অনুভূতি
প্রকাশ করতে পারেনি। লোকটা হয়তো বুঝে তার না বলা কথা, চঞ্চল চোখের ভাষা, অস্থির হৃদয়ের গতিবেগ, হয়তো বুঝে এই 4 বছরে অনেক কিছু বদলেছে। নিধি কিশোরী অবুঝ কন্যা থেকে আত্মবতী নারী হয়েছে। বুঝ হয়েছে এখন সে ভালোবাসার মানে বোঝে। মাহি ভীষণ অবাক হয় নিধিকে দেখে। দিনের পর দিন না দেখেও কি করে ভালোবাসা যায়? প্রেমের সাথে খুব বেশি হলে 9 থেকে 12 বার দেখা হয়েছে। এই দেখাতেই মেয়েটা পাগল প্রায়। সব সময় উপরওয়ালার কাছে ওই মানুষটার জন্য প্রার্থনা করা তার দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছে। এই দূরত্বের মাঝেও ভালোবাসা যায়। মাহি নিধির সাথে বাড়ির বাগানে বসে আছে ফুলের ঝুড়ি নিয়ে। এখন সকাল, তাই বাগানে বিভিন্ন ফুলগুলো ঝরে পড়ছে, সেগুলো নিতে এসেছে তারা। নিধি চুপচাপ বসে আছে, মনটা খারাপ। হয়তো মাহি শুধয়। তুই এমন করে চুপ করে আছিস কেন? নিধি চোখ তুলে তাকালো বোনের দিকে, দীর্ঘশ্বাস ফেলে বলল, মাহি ভালো লাগছে না কিছু। কেন জানি না। শিউলি ফুলে কুড়াতে কুড়াতে বলল, নিধি বেশি মিস করলে প্রেম ভাইয়াকে কল করে কথা বলতেই পারিস। ভয় হয়। ভালোবাসিস আবার ভয়ও পাস। ভয়কে জয় করবি কবে? যদি উনি কল না ধরে? দিয়ে দেখ। নিধি শাড়ির আঁচলে নিচ থেকে ফোন বের করে কল লিস্টে ঢুকে প্রিয় পুরুষ নামে সেভ করা নাম্বারে কাপা হাতে কল করলো। খেচানে লোকটা আদৌ কল ধরবি কিনা। প্রেম সবে মাত্র বাড়ি থেকে বেরিয়েছে, হসপিটালে যাওয়ার জন্য গাড়ি স্টার্ট দিয়ে স্পিকার অন করলো। নিধি কেন এত সকালে কল করেছে সে জানে না। হ্যালো ডাক্তারবাবু। প্রেম কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। এই মেয়েটা তাকে ডাক্তারবাবু বলে ডাকে কেন সে জানে না। কেমন যেন অদ্ভুত শোনায় ডাকটা। সে হালকা কেসে গম্ভীর স্বরে গম্ভীর কণ্ঠে বলা, ভালো আছিস নিধি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। কিছু হয়েছে? এত সকালে কেন কল করলি? আপনি কি ব্যস্ত? না, তবে হসপিটাল যাচ্ছি। নিধি চোখ গেল লোকটার সাথে। তার কথা আগাচ্ছে না, বুক কাঁপছে। ডাক্তারবাবুর কণ্ঠস্বর যে তার খুব প্রিয়, এই কণ্ঠস্বর শুনবার জন্য হলো সে মরতে রাজি। নিধি চোখ বন্ধ করে বলল, আমি কি বিরক্ত করলাম আপনাকে ডাক্তারবাবু? প্রেম ঠোঁট কামড়ে হাসলো, দুষ্টুমি করে বলল, অবশ্যই ডিস্টার্ব করেছিস। সাথে আমার গার্লফ্রেন্ডের মানে তোর ভাবি আছে বুঝলি, বেচারি রেগে যাচ্ছে তোর সাথে কথা বলছি দেখে। খট করে কল কেটে গেল। প্রেম জোরে ব্রেক কষে তাকালো ফোনের দিকে। কি হলো মেয়েটা কল কেটে দিল কেন? হাতে সময় নেই, হসপিটাল যেতে হবে। প্রেম ভাবলো হসপিটাল গিয়ে তারপর নিধিকে কল করা যাবে। তাই সে গাড়ি স্টার্ট দিয়ে রওনা হলো সেদিকে। নিধি শ্বাস আটকে বসে আছে। মাই নিধিকে ঝাঁকিয়ে বলল, এই আপু কি হলো তোর? শ্বাস নিচ্ছিস না কেন? শ্বাস নি আপু। নিধি শ্বাস ফেলো, তবে চোখের পলক ফেলো না, শুকনো ঢোক গিলে ভাঙা গলায় বলল, ডাক্তারবাবু অন্য কাউকে ভালোবাসে মাহি। এই কথা তোকে বললো উনি? মজা করেছে বোধহয়। আমার সাথে মজা কেন করবে? কারণ উনি জানে তুই ওনাকে ভালোবাসিস। নিধি কোনো কথা বললো না। ফুলের ঝুড়ি মাহির কাছে দিয়ে সে উঠে দাঁড়ালো, পা বাড়লো বাড়ির ভেতর। এখন একটু একা থাকা দরকার। মন হালকা করার জন্য হলেও তার এখন একা থাকতে হবে। সবার কপালে ভালোবাসার মানুষ থাকে না। কেউ কেউ ভালোবাসার মানুষের সুখ দেখেও জীবন পাড়ি দিতে পারে। বেরুজ বেগম সকাল সকাল নিশাকে ইচ্ছে মতো বলছেন মেয়েদের সামনে পরীক্ষা, আর এখন সে শহর জুড়ে টই টই করে খুঁজছে। নিশা চুপচাপ খাঁচোমাচো করে বসে আছে নুসরাত আর কায়নাতের পাশে। বেরুজ বেগম ডাইনিং টেবিলে শব্দ করে গ্লাস রেখে বললেন, নুসরাত তোর রেজাল্ট খারাপ হলে দেখিস তোকে আমি কি করি। কিছু বলি না বলে বেশি লাই পেয়েছিস তাই না? তোর কি জ্ঞান বুদ্ধি নেই? অন্য দেশে আছে, ওকে বুঝাতে পারলেও প্রেম ফেল করলে তোকে তুলে আছাড় মারবে জানিস। নিশা নুসরাতের ওড়না দিয়ে মুখ রেখে ফিসফিস করে বলল, আপু তুই আম্মুকে থামা প্লিজ। নুসরাত আর চোখে নিশাকে দেখে বেরুজ বেগমের দিকে তাকিয়ে বলল, নিশা মা ওকে আর বকো না, ভাইয়া আসলে আজ বিচার দিব ওর নামে। ফট করে বোনের দিকে তাকালো, থমথমে মুখ করে বলল, বেমানি শিখেছিস আপু। বেরুজ বেগম চোখ পাকিয়ে তাকালেন, বললেন, তোদের মা আমার উপর কত ভরসা করে তোদের দায়িত্ব আমাকে দিয়ে গেছেন। এখন যদি তোরা এমন করিস তাহলে আমি কি করব বল? আম্মু
প্লিজ ইমোশনাল ব্ল্যাকমেল বন্ধ করো, ফেল আগে করি, তারপর কথা শুনিও। হ্যাঁ, আমি কিছু বললেই তো গায়ে ফোসকা পড়ে, তাই না? কিছু বলবো না আর, যা ইচ্ছে কর তুই। তারপর কায়নাতের দিকে তাকিয়ে বলেন, রেডি হও, বাইরে যাব আমরা। কায়নাত শুধু মাথা নাড়ল। সে এতক্ষণ তাদের কথাবার্তা শুনছিল। সে বুঝতেই পারছে না নিশা আর নুসরাত অনের কেমন বোন হয়। আবার বেহরুজ বেগমকে আম্মুও ডাকছে। ও মাথা না ঘামিয়ে নিশার সাথে ঘরে এলো। রেডি হয়ে দুজন নিচে নেমে আসতে দেখলো নুসরাত রেডি হয়ে বসে আছে। বেহরুজ বেগম আসতেই আয়মানকে নিয়ে বের হলেন তারা। বিয়ে বাড়ি যাবেন, একটা প্রিপারেশনের ব্যাপার তো আছে। তাই ভাবলেন কাল যেহেতু যাবেন আজকে কেনাকাটা করে ফেললে ভালো হবে। যে ভাবা সেই কাজ। মার্কেটে গিয়ে নুসরাত নিশা নিজেদের ইচ্ছে মতো যা লাগবে নিয়ে নিল। সাথে বেহরুজ বেগম ও কায়নাতও গয়নার দোকান থেকে এসে তারা শেষে শাড়ির দোকানে এলো। বেহরুজ বেগম শাড়ি পছন্দ করতে বলেছেন কায়নাতকে। কায়নাত চুপচাপ বসে আছে দেখে বেহরুজ বেগম ধমকে বললেন, সমস্যা কি তোমার? তোমাকে কখন থেকে বলছি শাড়ি পছন্দ করছো না কেন? উনি শাড়ি পরতে মানা করেছেন আম্মু। উনি আবার কে? কায়নাত চোখ মুখ খেছে বন্ধ করে ফেললো। মা বেটা দুজনেরই মাথা মোটা, কেউ সহজ কথা বুঝে না, ঘাটতার বংশধর। কায়নাত বলল, আপনার ছেলে মানা করেছে। বেহরুজ বেগম ফাঁস পড়া কপাল সোজা বললেন, কেন? জানি না। সমস্যা নেই, তুমি পছন্দ করো, বাকিটা আমি দেখে নিব। কায়নাত দেখে দেখে দুইটা শাড়ি পছন্দ করলো। একটা বোবাতের জন্য আর একটা বিয়ের দিন। হলুদ সন্ধ্যার জন্য 4টা শাড়ি পাঠানো হয়েছে তাদের জন্য। কেনাকাটা শেষে বাড়ি ফিরে এলো বিকেলের দিকে। দুপুরের বাইরে খাবার খাওয়া হয়েছে। কায়নাত বাড়ি ফিরে গোসল সেরে শুয়েছিল একটু। সন্ধ্যার আজান দিতেই উঠে নামাজ পড়ে নিল। নিশা পড়তে বসেছে, তাই ভাবলো নিশার ফোন নিয়ে দাদিকে একটা কল করলে ভালো হয়। নিশা থেকে ফোনে দাদির নম্বরে কল করে বেশ অনেকক্ষণ কথা বলেছে সে। সবার সাথে টুকটাক কথা হয়েছে সে, শুধু নিধিকে ছাড়া। রাতে অন্য এবং মাশফিক চৌধুরীর সাথে শেহর ও স্বার্থ এলো চৌধুরী বাড়ি। বুয়া তখন সকল কাজ সেরে বাড়ি থেকে বের হয়েছে। বেহরুজ বেগম ওদের 3 জনের জন্য কফি বানায়। স্বার্থ ও শেহর নিচেই বসেছিল ড্রয়িং রুমে। অন্য ফ্রেশ হয়ে আসতে কফি দিলেন তিনি। নিশা নাচতে নাচতে সিঁড়ি বেয়ে নামছে। সে খেয়াল করেনি স্বার্থরা যে উপস্থিত বাড়িতে। নিশা সিঁড়ি বেয়ে নামার সময় সদর দরজার দিকে তাকিয়ে দেখলো প্রেম ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ঢুকছে, হাতে আইসক্রিম আর একটা ছোট্ট বক্সে কি যেন নিশ্চয়ই নিশার জন্য এনেছে। সে দৌড়ে ভাইয়া বলে এগিয়ে এলো প্রেমের নিকট। প্রেম নিশার চিৎকার শুনে দাঁড়িয়ে গেছে। স্বার্থ অন্য সে সবাই দরজার দিকে তাকিয়ে আছে। নিশা আইসক্রিমের বক্স হাতে নিয়ে বলল, থ্যাংক ইউ ভাইয়া। নিশা বক্সটা প্রেমের চোখের সামনে ধরে বলল, এটার জন্য। তোর জন্য এনেছে, একবার কি বলেছে? তাহলে কার জন্য এনেছো? নুসরাতের জন্য এনেছে, কল করে আনতে বলেছে ও। আমার জন্য যখন আনোনি তাহলে আমিই খাবো। তোমার প্রাণপ্রিয় বোনের জন্য আবার কি এনে দাও। বেহরুজ বেগম এগিয়ে এলেন, নিশাকে দাঁড় করিয়ে প্রেমকে বললেন, তুই যা, আগে ফ্রেশ হয়ে আয়, তারপর এটাকে নিয়ে বিচার বসাবো। মা প্লিজ, তোমার ছেলে থাপড়ে আমার দাঁতই ভেঙে ফেলবে এবার। তোর তো দাঁতের সাথে সাথে হাত পাও ভেঙে ঘরে বসিয়ে রাখা উচিত। কি হয়েছে মা? প্রেম হেলে দুলে উপরে উঠে গেল নিশা ভীত চোখে। বেহরুজ বেগমকে দেখে বলল। নিশা ফট করে সোফার দিকে তাকালো। স্বার্থ চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে আছে। সেহেরও অর্ণ চুপচাপ। বেহরুজ বেগম বললেন, প্রেম আসুক তারপর বলছি। অনেকক্ষণ পর প্রেম গোসল সেরে একেবারে নিচে এলো। কায়নাত নুসরাতের সাথে এলো। রাতে স্বার্থ শের খেয়ে যাবে, বেহরুজ বেগম জোর করলেন বলে ওরা থেকে গেল। খাবার টেবিলে বসেছে সবাই। নিশা হাঁসফাঁস করে মিনমিন করে বলল, আমার মাথা ঘুরছে, আমি ঘরে কি একটু ঘুমাই বাবা? কেন হঠাৎ এমন হচ্ছে কেন? নুসরাত গ্লাসে পানি শেষ করে বলল, ওর কিছুই হয়নি বাবা, সামনে ওর পরীক্ষা, আরও পড়া বাদ দিয়ে সারাদিন বাইরে টোটোই করে। কোন বান্ধবীর বাড়িতে গিয়ে বসে থাকে, ওকে জিজ্ঞেস করো, ও কতদিন ধরে কলেজে যায় না। প্রেম তাকালো নিশার ভীতু হাননে, গভীর কণ্ঠে বলল, নুসরাত কি বলছে নিশু? ওকে কলেজ ব্যতীত বাইরে যাওয়ার পারমিশন কে দিয়েছে? নিশা শুকনো ঠকিল। ভীতু চোখে বাবার দিকে তাকাতে মাশফিক চৌধুরী হালকা কেসে বলেন, থামো তোমরা, এটাই তো বয়স, একটু ঘুরে ফিরবে। সামনে ওর পরীক্ষা, ভুলে গেলে চলবে?
আমি তো প্রতিদিন ঘুরি না ভাইয়া, একটু। এই ধরো সপ্তাহে 5 দিন একটু ঘুরি, বেশি তো না। হতবাক, সপ্তাহে 5 দিন ঘুরে এটা আবার মুখ ফুটে বলছে। সে রেগে ধমক দিয়ে বলল, মস্করা করছিস তুই? আজকে থেকে দরকার ছাড়া বাড়ির বাইরে যাবি না। কলেজ থেকে বাড়ি, বাড়ি থেকে কলেজে, মনে থাকবে? আর তোর টিচার আমি বাড়িতে ঠিক করে দিব, বাইরে যাওয়ার কোনো দরকার নাই। প্লিজ ভাইয়া, কোচিং বন্ধ করতে বলুন না। বাড়িতে প্রতি সমস্যা কি তোর? কানাত ভীষণ বিরক্ত হলো দুই ভাইয়ের প্রতি। নিশা কি ছোট বাচ্চা? এমন জলাদের মতো ব্যবহার না করলি না। সে বিরক্ত হয়ে অর্ণ আর প্রেমকে বলল, এত চিন্তা হলে দুই ভাই সব সময় নিশাপুর পেছনে বডিগার্ড হয়ে ঘুরুন। তোমাকে কি কথা বলতে বলেছি মাঝখানে? নিজের পড়াশোনা গুলিয়ে খেয়েছো নাকি? আবার ওকে নিয়ে কথা বলছো? আমি এসএসসি এক্সাম দিয়েছি, কয়েকদিন আগে রেজাল্ট বের হয়েছে। অর্ণ হতভম্ব হয়ে মাশফিক চৌধুরীর দিকে তাকালো। এসএসসি এক্সাম দিয়েছে মানে? সে মাশফিক চৌধুরীর দিকে তাকিয়ে বলল, এসএসসি এক্সাম দিয়েছে মানে কি বাবা? হ্যাঁ, কয়েকদিন পর কলেজে ভর্তি হবে। আর ইউ ম্যাড বাবা? কোন বিবেকে তুমি এই মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছ? সমস্যা কোথায়? পৃথিবীতে কি তোমাদের মতো আর কোনো কাপল নেই? অর্ণ বেরুজ বেগমের দিকে তাকালো। কায়নাত যে এসএসসি দিয়েছে, রেজাল্টও বের হয়েছে, এইসব কোনো কিছুই সে জানতো না। এমনকি কায়নাতের পুরো নামটাও সে জানে না। খাবার না খেয়ে সে অনন করে চলে গেল উপরে। নিশা আর চোখে স্বার্থর দিকে তাকালো। স্বার্থ শান্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। কায়নাতের গলায় খাবার আটকে গেল, গিলতেও পাচ্ছে না, আবার ফেলতেও পাচ্ছে না। বিয়েটা যে কেন হলো? হয়তো এই বিয়ে না হলে তার জীবনে কিছু সত্য আজ অবধি তার সামনে আসতো না। বুকের ভিতরে এত জ্বালা পোড়া করতো না। মাঝে মধ্যে মনে হয় যদি কেউ গলা চেপে ধরতো তাহলে সব থেকে বেশি ভালো হতো। এত এত মানুষের গলার কাটা হওয়ার থেকে নিজের গলার কাটা আটকে শেষ নিঃশ্বাস ফেলা ঠের ভালো। রাত 11টার দিকে স্বার্থ ও শেহের অনের সাথে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। নিশা নিজের ঘরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে স্বার্থকে দেখার জন্য। লোকটা নিশ্চয়ই ফিরে তাকাবে। নিশার বারান্দার দিকে স্বার্থ ও শেহের বের হয়েছে বাইক নিয়ে। সিএফ মোটো 250 সিএলসি বাইক নিয়ে বের হয়েছে তারা মেন গেট দিয়ে। স্বার্থ বাইক চালাচ্ছে, একবারও তার বারান্দার দিকে ফিরেও তাকালো না। নিশা গোমরা মুখে দাঁড়িয়ে রইল সেখানে। কত বড় বাটপার লোক, একবারের জন্য ফিরে তাকালো না। নিশা রেগে সব জায়গা থেকে স্বার্থকে ব্লক করে রাখলো। যেমন নাম তেমন কাজকর্ম, স্বার্থপর লোক। পরের দিন আর অর্ণ কিংবা মাশফিক চৌধুরী কেউ অফিসে গেলেন না। গায়রদের জন্য একেবারে তৈরি হয়ে বের হবেন সবাই। অর্ণ নিজের ঘরে ল্যাপটপে বসেছে। কানাডা যাওয়ার জন্য সবকিছু প্রায় রেডি। এই মাস শেষ হতে এখনো 19 দিন বাকি। অর্ণ চাইছে মাসের প্রথমেই চলে যেতে। এই অনাকাঙ্ক্ষিত বিয়ের জন্য আর বিডিতে থাকা হলো না। ছুটির দিনগুলো আবার কবে আসবে তার ঠিক নেই। বিকেলে নিশার ঘরে নুসরাত, নিশা এবং কায়না তৈরি হচ্ছে। আদালকে দিয়ে নুসরাত তাজা ফুলের গয়না আনিয়েছে। হলুদ সন্ধ্যার জন্য রানী গোলাপি শাড়ি পাঠিয়েছেন। কায়না তো নুসরাত বাঙালি নিয়মে শাড়ি পরেছে। নিশা ও লম্বা চুলগুলো স্ট্রেট করে যেখানে জুঁই ফুলের মালা, মাঝে গোলাপ, ক্রসন্ত্রা, বার্লিরিয়া ফুল দিয়ে বানানো গাছরা লাগিয়ে দিয়েছে। কানে, গলায়, হাতে তাজা ফুলের গয়না পড়েছে। চোখে চিকন কাজল, মুখে হালকা প্রলেপ, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। নিশা কায়নাতকে সাজিয়ে দিয়ে নুসরাতকে বলল, আপু দেখো দেখো কায়নাতকে কেমন লাগছে। নুসরাত নিজের চুলগুলো খোপা করে সেখানে গাজরা লাগাতে লাগাতে বলল, বড় ভাইয়ের বউকে নাম ধরে ডাকছিস কেন? কায়নাত বলেছে ওকে ভাবি না ডাকতে। নুসরাত ফিরে তাকালো পেছনে, দেখলো সরিষী কন্যা কায়নাতকে আজ কিশোরী মোটেও লাগছে না। নতুন রূপে তাকে যুবতী অপরূপা লাগছে। নুসরাত মাশাআল্লাহ বলল, আজ নিশ্চিত ভাইয়া তোমাকে দেখে পাগল হয়ে যাবে। কায়নাত খানিকটা লজ্জা পেল। আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখলো একবার কেমন যে ফাঁকা বউ লাগছে। শুকনো ঢোক গেল সে। অন্য যে তাকে মানা করেছিল শাড়ি পরতে, না জানি আজ লোকটা কি বলবে। সবার সামনে বকাবকি না করলেই হলো। মাশফিক চৌধুরী 4 ছেলেকে নিয়ে ওয়েট করছেন নিচে। না বউ, না মেয়ে, আর না ছেলের বউ, কারোরই কোনো খবর নেই। মেয়ে মানুষের এক জ্বালা, জীবনও টাইম মেনটেন করে চলবে না।
বেরুজ বেগম শাড়ি পরেছেন রানী গোলাপি রঙের, কিন্তু তিনি নিজে কিনে এনেছেন মার্কেট থেকে। বাচ্চারা যে শাড়ি পরেছেন ওই শাড়ি তিনি পরেন না, কিছুটা পাতলা কাপড়ের শাড়ি ওগুলো। গায়ে যেমন যে গয়না ব্যতীত অন্য কোনো অলংকার তিনি নেই। তিনি নিশার ঘরে গিয়ে তাদের নিয়ে নিচে নামলেন। অর্ণ ও প্রেম সোফায় বসেছিল। স্বার্থ ও মেহেরাব শেহের কল করে মাথা নষ্ট করে ফেলছে। তারা নিচে নামতেই আয়মানের চোখ আটকে গেল বড় ভাইয়ের বউয়ের দিকে। মারাত্মক সৌন্দর্য নিয়ে এই দুনিয়া এসেছে এই মায়াবী চোখ জোড়া কাজল লাগিয়েছে। মনে হচ্ছে ওই চোখের দিকে তাকিয়েই জীবন পার করতে। সে নিজের চিন্তা ভাবনায় নিজেই বিরক্ত হলো, খানিক শরমও পেল। এসব ভাবাও যে হারাম পাপ। কায়নাত তার বড় ভাইয়ের বউ, তার ভাবি হয়। সে দৃষ্টি নত করে বলল, বাবা আমরা চলে এসেছে। মাশফিক চৌধুরী সামনে তাকালেন। বউ ও মেয়েদের দেখে মাশাআল্লাহ বলে বউয়ের দিকে তাকালেন। সেই প্রথম দিনের থেকেও বেশি সুন্দর লাগছে আজ বেরুজ বেগমকে। 4 ছেলের মা হয়ে বেশ স্ট্রং তিনি। গায়ের চামড়া এখনো ভাঁজ পড়েনি। প্রেম ও অর্ণ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। অর্ণ এখনো কায়নাতকে খেয়াল করেনি। সে পকেট থেকে গাড়ির চাবি বের করে সিঁড়ির দিকে তাকাতে চোখ আটকে গেল এক সরিষী কন্যার পানে। আলতা রাঙা গায়ে তাজা ফুলের গয়না দিয়ে মুড়ানো সেই নারীর শরীর।